আমাদের গ্রীষ্মের দুপুরটা কাটতো অন্য রকম ভাবে। গ্রীষ্মের দুপুরে ঘরের মধ্যে বিছানা যেন মনে হতো আগুনের মতো গরম। মা তালপাতার পাখা নিয়ে হাওয়া করত, কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর মায়ের একটু ভাত ঘুম দেবার অভ্যাস ছিল। তাই হাওয়া করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়তো তা আমি বুঝতে পারতাম। আসলে তালপাতার হাওয়া থেমে গেলেই পাখা সহ মায়ের হাতটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতো, আর তখন পাখাটা এসে আমার গায়ে লাগতো। পাখাটা থেমে যাওয়া কিংবা আমার গায়ে এসে লাগতেই আমি বুঝতে পারতাম মা ঘুমিয়ে পড়েছে। তখন সামান্য কিছুক্ষণ অপেক্ষা করতে হতো তার ঘুমটা কত গাঢ় হয়েছে তা বোঝার জন্য। যখনই বুঝতে পারতাম যে ঘুম বেশ গভীর হয়ে এসেছে, তখনই প্রথমে বিছানায় মায়ের কাছ থেকে সামান্য সরে আসতাম পাশের দিকে। তারপর মায়ের ঘুমন্ত মুখের দিকে দৃষ্টি রেখে আস্তে আস্তে বিছানা সেরে নিচে নামতাম। সে সময়ের বিছানা, খাট এসব থাকতো বেশ উঁচু। এখন তো মনে হয় বসার চেয়ারের মতো বিছানা নিচু হয়ে এসেছে। আমাদের সময় ছোটবেলায় বিছানায় ওঠার জন্য আমাদের বেশ কষ্ট করতে হতো একা একা। সে সময় এক একটা যে বিছানা, খাট এসবের বাহার দেখেছিলাম তা তোমরা এখনকার দিনে দেখতে পাবে না। আমি একবার প্রায় একটা বেশ বড়, উঁচু আর লম্বা বিছানা দেখেছিলাম, যেখানে পাশাপাশি 10 জন শুয়ে ঘুমোতে গেলেও তার জায়গার অসুবিধে হতো না। সে বিছানা এত শক্ত আর এত সুন্দর করে বানানো যে সে বোধহয় পরে 100 বছর পর্যন্ত সেভাবেই থেকে যাবে। বিছানা যত নরম হবে তত ঘুমোতে কষ্ট। ঘুমের মধ্যে বারবার মনে হবে যেন কোথায় আমি চলে যাচ্ছি। বিছানা হতে হবে মাঝামাঝি ধরনের, তাহলে ঘুমিয়ে কিংবা বিশ্রাম করে আরাম পাওয়া যায়। বিছানা থেকে নেমে পা টিপে টিপে ঘরের দরজা এমনভাবে খুলতে হতো যেন সামান্য শব্দ না হয়। তারপর সেই দরজা আবার কেমনভাবেই ভিজিয়ে দিয়ে আস্তে আস্তে বাইরের দিকে পা রাখার সময় সব দিক ভালোভাবে খেয়াল রাখতে হতো, যেন কোনো দুঃসাধ্য কাজ করতে চলেছি। তারপর যখন দেখা যেত কেউ কোথাও থেকে আমায় দেখছে না, তখন এক দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়তাম। তবে ছোট থেকে আমার বন্ধু বান্ধবের সংখ্যা কম ছিল। তোমরা জানো, আসলে অন্যান্যদের মতো আমার শৈশবকালটা ঠিক সেভাবে কাটেনি। আমার শৈশবকালে সেই কাল ভৈরবের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমার জীবন বদলে যেতে শুরু করেছিল। ওই খালি মাঠের মধ্যে কাল ভৈরব যখন আমায় তার চোখের মধ্য দিয়ে অন্য এক জগৎ দেখিয়েছিল, তারপর থেকে আমার মন কেমন উদাস হয়ে থাকতো। বারবার মনে হতো বহু দূরের কোনো পথে আমায় চলে যেতে হবে, বহু দূরের কোনো কোথাও, বহু দূরের কোনো দেশে। কোথাও কেউ যেন আমার জন্যে অপেক্ষা করে আছে। সেখানে গিয়ে না পৌঁছনো পর্যন্ত আমার মনের এই দ্বন্দ্ব যেন চলতেই থাকবে। ঘর থেকে বাইরে বেরিয়ে চুপি চুপি বাড়ির চৌহদ্দি পেরিয়ে যেতাম। তারপর এক দৌড়ে গিয়ে পৌঁছতাম বাড়ির পাশের সেই মাঠে। কৈখালির মাঠ। এদিকে ওদিকে ছড়িয়ে থাকা ঘাসের জমির গোটা অংশ জুড়েই মাঠ। দুপুরের তপ্ত রোদে এখানে ওখানে গরু বলদ চড়ে বেড়ায়। মাঠের প্রান্তরে বড় বড় গাছের তলায় গরুগুলো মাঝে মাঝে গিয়ে একটু জিরিয়ে নেয়। তারপর আবার সেই দপ্ত রোদকে অগ্রাহ্য করে ঘাস খাওয়ার জন্য মাঠের মধ্যে ঢুকে পড়ে। দুপুরের পাখির ডাক মাঝে মাঝে এদিক ওদিক থেকে ভেসে আসে। আকাশের গায়ে কিছু পাখি উঠতে উঠতে যেন আকাশের গায়ের নীল রং নিজেদের ডানায় মেখে নিতে চায়। এমন এক একটা দুপুর আসে যে দুপুরগুলোর কথা না বললেই নয়। সে দুপুরে যেন কিছুই ভালো লাগে না। খেতে ইচ্ছে করে না, ছুটতে ইচ্ছে করে না। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায়
নদীর ধারে। শুধু মনে হয় এক জায়গায় যেন চুপ করে বসে থেকে আকাশ পাতাল ভাবতে থাকি। এমনই এক দুপুরে কৈখালি মাঠের গাছের তলায় বসে রয়েছি, এমন সময় আমার কাছে এসে পৌঁছলো যতীন। যতীন আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই থাকে। সেও ব্রাহ্মণের ছেলে। তার বাবা এখানে ওখানে যজমানি করে সংসার চালায়। আমার সঙ্গে যতীনের একটা বেশ ভাব ছিল। মাঝে মাঝে আমরা দুপুর বেলায় হাঁটতে হাঁটতে চলে যেতাম পূবের জঙ্গলের দিকে। কখনো কখনো সেই জঙ্গল ফেলে অনেক দূর পর্যন্ত বেরিয়ে আসতাম। জঙ্গলের মধ্যে যে জায়গাটায় সেই ডাইনির গাছ আমরা দেখেছিলাম, সেদিকটায় যখন আর যেতাম না, বরং অন্য দিক দিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করতাম। জঙ্গলের বড় বড় গাছ আর গোলমলতা পাতার ঝোপে আমাদের ছোট্ট শরীরগুলো একসময় হারিয়ে যেত। তখন বাইরে থেকে কেউ আমাদের সেই জঙ্গলের মধ্যে খুঁজে পাবে না। সেদিন জঙ্গলের মধ্যে আমরা হাঁটতে হাঁটতে বহুদূর পর্যন্ত চলে গেছি। এক সময়ে দুপুরের আলো কমে এসে বিকেল নামতে শুরু করেছে। আমাদের বাড়ি ফিরতে হবে, কিন্তু আসার সময় জঙ্গলের মধ্যে এমন কোনো চিহ্ন দেখে আসিনি যা দেখে আমরা খুব সহজে বাড়ি ফিরতে পারবো। আমাদের পথ চলায় সামান্য ভুল হয়ে যাওয়ায় আমরা জঙ্গলের অন্যদিকে চলে গেলাম। সেদিক থেকে বাড়ি ফেরার পথ ধরতে বেশ খানিকটা সময় লাগে। হাঁটতে হাঁটতে আমরা কখন যে ভুল পথে চলে এসেছি তা বুঝতে পারিনি। অনেকক্ষণ পর যতীন আমায় বলল, তারানাথ, মনে হয় আমরা ভুল পথে চলে এসেছি। যতীনের কথা শুনে আমিও বুঝতে পারলাম। অনেকক্ষণ থেকেই আমার এই কথাটাই মনে হচ্ছিল, কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। আমাদের দুজনের মুখ প্রায় শুকিয়ে যাওয়ার জোগাড়। এখনই এই জঙ্গলের মধ্য থেকে বের হতে না পারলে সন্ধ্যের আগে তো বাড়ি ফেরা হবে না। প্রাণপণে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা খুঁজতে খুঁজতে আমরা যে কোনো একটা দিক নির্দিষ্ট করে এগিয়ে চলেছি, কারণ সেই পথে এগিয়ে চললে কোথাও না কোথাও একটা গিয়ে আমরা নিশ্চয়ই পৌঁছতে পারব। না হলে বারবার পথ বদল করলে গোটা জঙ্গলে ঘুরে বেড়াতে হবে আমাদের সারা দিন সারা রাত ধরে। আরও একটা সমস্যা ছিল, বিকেল হয়ে যাওয়ার মধ্যে বাড়ি না ফিরলে যদি মায়ের ঘুম ভেঙে যায়, তাহলে উঠে আমায় না দেখতে পেলে সে আবার এক অন্য কেলেঙ্কারি কাণ্ড হবে। আমরা প্রাণপণে একটা নির্দিষ্ট দিক লক্ষ্য করে যত দ্রুত সম্ভব হেঁটে চললাম। জঙ্গলের মধ্যে বেশি দ্রুত হাঁটা চলা করা যায় না, তার কারণ পায়ের তলায় মাঝে মাঝে বড় ধরনের ঘাস কিংবা গাছের ডালপালা এসে পড়ে। সেসব কাটিয়ে উঠে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা একটা দিক লক্ষ্য করে চলেছি। এমন সময় একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে পথটা সামান্য ফাঁকা হয়ে এসেছে। সেখানে চারিদিকে বড় ধরনের গাছপালা খুব কম। একটা গোল মতো জায়গা ঘিরে ছোট ছোট ঘাস এবং ছোট ছোট কিছু গাছপালা গড়ে উঠেছে। মাঝের ফাঁকা জায়গাটায় বসে বিশ্রাম করা যায় এমন। একটানা হেঁটে চলা আর বাড়ি ফিরতে না পারার দুশ্চিন্তায় আমরা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই সেই ফাঁকা জায়গাটা দেখে বললাম, যতীন, এই জায়গাটা একটু বসে বিশ্রাম করে নেওয়া যাক, না হলে যে আর হাঁটতে পারিনি। যতীন একটু থমথমে গলায় বলল, অপেক্ষা করতে গেলে যে বড্ড দেরি হয়ে যাবে। একবার অন্ধকার নেমে এলে আর এই জঙ্গল থেকে বেরোতে পারবো না তারানাথ। তার কথাও ফেলে দেওয়ার নয়। একবার অন্ধকার হয়ে গেলে জঙ্গল থেকে বাইরে বেরোনো শুধু মুশকিলই নয়, অসম্ভব হয়ে পড়বে। তখন সারা রাত এই জঙ্গলে থেকে যেতে হবে। আমার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সেই জায়গাটায় আমরা বিশ্রাম করবার জন্য বসলাম না। হাঁটতে হাঁটতে আরও অনেকক্ষণ এড়িয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম আমরা আবার সেই ফাঁকা গোল মতো জায়গাটায় এসে পড়েছি। এবার কিন্তু আমার কেমন যেন খটকা লাগলো। আমরা কিন্তু আমাদের চলার পথ একবারও পরিবর্তন করিনি, বরং একটা নির্দিষ্ট দিকেই আমরা হেঁটে চলেছি।
তাহলে কি করে সেই ফাঁকা জায়গাটায় এসে পৌঁছলাম? একবার মনে হলো এটা হয়তো জঙ্গলের মধ্যে অন্য কোনো একটা ফাঁকা জায়গা, যেটাকে আমরা আগের বারের মতোই ভেবে নিচ্ছি। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করেই বুঝতে পারলাম আগের ফাঁকা জায়গাটা ডান দিকে একটা বড় গাছ ছিল। এখানেও তেমন একটা গাব গাছ রয়েছে, তবে সেই গাছটা এখন আমাদের বাঁ দিকে। আমি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে যতীনকে বললাম, যতীন, আমার মনে হয় আমরা পথ ভুল করেছি। সেই আগের বারের ফাঁকা জায়গাটাতেই আমরা এসে পড়েছি, যেখানে তোমায় বিশ্রাম নেবার কথা বলেছিলাম। দেখো দেখো সেই গাব গাছটা, তাকাও ওদিকে দেখো। যতীন প্রাথমিক ব্যাপারটা বুঝতে পারিনি, তারপর চারিদিকে তাকিয়ে যখন বুঝতে পারলো তখন ভয়ে তার মুখ শুকিয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, আমরা মনে হয় ভুলো ভূতের পাল্লায় পড়েছি তারানাথ। ভুলো ভূত? সে আবার কি? এই জঙ্গলের মধ্যে ভুলো ভূত আছে বলে আমি শুনেছি। সে জঙ্গলে পথ হারিয়ে ফেলা মানুষদের ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এক সময় মেরে ফেলে। আমাদের আমাদের কি হবে তারানাথ? যতীন যে ভীতু ছেলে তা কিন্তু নয়। এমন অনেকবার তার অনেক সাহসী কাজকর্ম আমি দেখেছি। তাই সে নিজেই যখন এই ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছে, তখন আমার কেমন যেন মনে হলো সে মিথ্যে বলছে না। তার উপর এই জঙ্গলে আমরা সেই ডাইনির গাছ দেখতে পেয়েছি। এরপরও ভয় না পাওয়ার মতো কোনো কারণ আমাদের নেই। এরই মধ্যে জঙ্গলের চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। বাইরের আকাশে যদিও সূর্যের রেখে যাওয়া শেষ অস্তরাগের আলো রয়েছে, কিন্তু তাই গভীর জঙ্গলের মধ্যে কোনোভাবে ঢুকতে পারছে না। শুধু সেই ফাঁকা গাছটাই দাঁড়িয়ে আছে বলে আমরা তাও আলোতে কিছুটা দেখতে পাচ্ছি। সামনের জঙ্গলের মধ্যে একবার ঢুকে পড়লে আর সেভাবে কিছুই বোঝা যাবে না। আমার মন কেমন যেন বলতে লাগলো আমরা এই জঙ্গল থেকে ঠিক বেরিয়ে পড়ব। ছোটবেলা থেকেই আমার সাথে মাঝে মাঝেই এমনটা হতো। কোনো ব্যাপার নিয়ে আমার মন আমায় আগে থেকেই জানান দিয়ে যেত অনেক কিছু। ঠিক তখনও আমার তেমনই মনে হলো যে এই জঙ্গল থেকে আমরা ঠিক বেরিয়ে আসতে পারবো। যত রাতই হোক না কেন, এই জঙ্গল থেকে আমাদের বের হতে খুব একটা অসুবিধে হবে না। তাই যতীনকে বেশ জোরের সঙ্গেই বললাম, যতীন, ভয় পাস না, আমরা এই জঙ্গল থেকে ঠিক বেরিয়ে পড়ব। তবে আয়, তার আগে এখানটা বসে একটু বিশ্রাম করে নে, না হলে কিন্তু আর হাঁটতে পারবো না। যতীনের প্রবল আপত্তি সত্ত্বেও আমরা সেই ফাঁকা জায়গাটায় সেই গাছে হেলান দিয়ে দুজনে দুদিকে বসলাম। যতীন বারবার কেমন যেন অদ্ভুতভাবে এদিক ওদিক তাকাতে লাগলো। আমার কিন্তু বারবার মনে হতে লাগলো আমরা ঠিকই এই জঙ্গল থেকে বেরিয়ে পড়ব, তবে তার জন্য বেশ কিছুটা সময় লাগবে। গাব গাছের তলায় আধো অন্ধকারে বসে রয়েছি। চারিদিক থেকে একটা ঠান্ডা হাওয়া ভেসে এসে আমাদের গায়ে লাগছে। এমন যেন দু চোখ জুড়িয়ে আসার মতো অবস্থা। আসলে এতক্ষণ হাঁটা আর বাড়ি না ফিরতে পারার দুশ্চিন্তার জন্য শরীর মন বোধহয় অবসন্ন হয়ে আসছিল। আর এই কারণেই আমরা গাছের তলায় বসে অল্প বোঝা চোখে সামনের জঙ্গলের দিকে তাকিয়েছিলাম। কখন যে চোখটা লেগে এসেছে তা খেয়াল নেই। যখন চোখ খুললাম তখন দেখি আমার থেকে কয়েক হাত দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে লাল রঙের কাপড় আর ডান হাতে ধরা একটা লোহার ত্রিশূল। বাঁ হাতে একটা কমণ্ডলু অদ্ভুতভাবে ধরা রয়েছে, যেন এখনই সেই কমণ্ডলু থেকে জল বেরিয়ে আসবে। আর সে জল কোনো সাধারণ জল নয়। আমার মতো বোধহয় যতীনও ঘুমিয়ে পড়েছিল। তার দিকে একবার তাকিয়ে দেখলাম সে গাছে হেলান দিয়ে তখনও চোখ বুজে রয়েছে। আমি কিন্তু তাকে না ডেকেই সামনের সেই লোকটার দিকে তাকালাম। এর আগে বাড়িতে অনেক সাধু সন্ন্যাসী আমি দেখেছি, তাই এই লোকটা যে কোনো এক সাধু সন্ন্যাসী
তা বুঝতে দেরি হলো না। আমার দিকে তাকিয়ে সে হাসি মুখেই বলল, এখানে এভাবে বসে আছিস কেন বেটা? হ্যাঁ, শুধু শুধু বসে আছি বুঝি? আমরা যে জঙ্গল থেকে বাইরে যাবার পথ হারিয়েছি। এখানে এভাবে বসে থাকলে কি পথ পেয়ে যাবি? সন্ধে নেমে আসছে যে, আর অন্ধকারের মধ্যে জঙ্গলে যদি আরো পথ হারিয়ে ফেলি, তখন কি হবে? হা 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 হা। পাগল ছেলে, তুই পথ হারাবি কেন? তুই নিজেই যে নিজের পথের সন্ধান করে চলেছিস। সাধু বাবার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। তখনও আমার মনে এইসব বোঝার মতো ক্ষমতা কিংবা বুদ্ধি কোনোটাই তৈরি হয়নি। আমি বোকার মতোই প্রশ্ন করে বসলাম। সে পথ কি জঙ্গলের বাইরে আছে সাধু বাবা? সাধু আমার কথা শুনে অদ্ভুতভাবে হাসতে হাসতে আমার পাশের ফাঁকা জায়গাটায় বসে পড়লেন। তারপর বললেন, পাগল ছেলের কথা শোনো। ওরে, সেই পথ যে সব কিছুর বাইরে আছে। সে পথে যেতে গেলে সব কিছু ছেড়ে যেতে হয়। তুইও একদিন সেই পথে যাবি, তবে তোর এখনো সময় হয়নি। তার কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু তার কথার মধ্যে বেশ একটা সুন্দর ভাব ছিল। তাতে আমার মন জুড়িয়ে গেল। এই জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ক্লান্ত হয়ে গাছের তলায় বসে থাকা, বাড়ি ফিরতে না পারার ভয়ে, তার উপর যতীনের বলা ভুলো ভূতের ভয় তো আছেই। তারপরেও এই সাধুর আমার পাশে এসে বসাতে যেন আমার মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। যেন মনে হতে লাগলো এই সাধু যতক্ষণ আমাদের সাথে আসে ততক্ষণ আমাদের কোনো ভয় নেই। এই গাছের তলায় বসার আগে মনের মধ্যে যে একটা ভাব জেগে উঠেছিল, সেই জঙ্গল থেকে ঠিক বেরিয়ে পড়তে পারবো, সেই ভাবটাই এই সাধু এসে বসাতে যেন দ্বিগুণ হয়ে উঠল। সাধু তার হাতের ত্রিশূল আর কমণ্ডলু একপাশে রাখতে রাখতে বললেন, দেখ তো তারানাথ, এটা চিনতে পারিস নাকি? বলেই সাধু তার কোমরের খুঁট থেকে একটা ছোট্ট পাথরের মতো টুকরো বার করে আমার দিকে দেখালো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম, কোনো সাধারণ পাথরের টুকরো নয়, একটা ছোট্ট কালো মোলায়েম পাথরের টুকরো দিয়ে কেউ যেন একটা মূর্তির মতো কিছু বানিয়েছে। সেটা আমার চোখের সামনে এনে ধরতেই এই আধো অন্ধকারে তা স্পষ্টভাবে বুঝতে না পারলেও আমি বুঝলাম ওটা কোনো সাধারণ কিছু নয়। কারণ এই অন্ধকারের মধ্যে ওটার শরীর থেকে একটা ঝাপসা আলো বেরিয়ে আসছিল। অনেকক্ষণ ধরে সেটার দিকে তাকিয়ে থেকে আমি কিন্তু কিছুই উত্তর করতে পারলাম না, কারণ সেটা আমি চিনতে পারিনি। আজ পর্যন্ত যেন আমি সেটা কখনোই কোথাও দেখিনি। আমি সেটা না চিনতে পারায় সাধু মনে মনে কেমন যেন বিষণ্ণ হয়ে বললেন, চিনতে পারলি না বেটা? তা তুই চিনবি বা কি করে? সে যে অনেক যুগ আগেকার কথা। সাধুর কথাবার্তা কেমন যেন এলোমেলো অস্পষ্ট। আমি তার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, বহু যুগ আগের কথা যদি হয় তাহলে আমার মনে থাকবে কি করে? আমার তো এখনো কিশোর বয়স। বহু যুগ আগে আমি তো কোথাও যাইনি, বা এই মূর্তিটা আমি বহু যুগ আগে যদি দেখেও থাকি তাহলে তা এখন মনে থাকবে কি করে? এই ভেবেই বললাম, আমি তো এখন অনেক ছোট, বহু যুগ আগে আমি কি করে এই মূর্তিটার কথা মনে রাখবো? সাধু যেন আমার কথায় কিছু হঠাৎ করে মনে করতে পেরে বললেন, হুম, তা ঠিক বলেছিস। আমারই ভুল। তুই সেসব কথা কি করেই বা মনে রাখবি? আমার নিজেরই সব ভালোভাবে মনে থাকে না। আচ্ছা তারানাথ, তা তুই কি মাঝে মাঝে এই জঙ্গলে আসিস? আমি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলাম, হ্যাঁ আসি।
সাধুর মুখে যেন হাসি ফুটে উঠল। তিনি বললেন, এরপরে যখন আবার এখানে আসবি তখন আমার জন্য এখানে অপেক্ষা করবি, বুঝতে পারলি? তোকে আমি একটা জিনিস দেখাবো। আমি তার কথা কিছুই বুঝতে পারছিলাম না, তবুও তার কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল সে যেন বহু বছর ধরে আমায় চেনে। আর তার সাথে কথা বলতে আমার এতটুকু সংকোচ বোধ কিংবা ভয় হচ্ছে না। একটা অজানা অচেনা মানুষের সাথে আমি খুব সহজেই কথা বলে চলেছি। তাই সেভাবেই বললাম, আজ তো বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে, মনে হয় কয়েকদিন আর বাড়ির বাইরে আসতে পারবো না। কিন্তু সেদিন আসতে পারবো, সেদিন আমি এখানে চলে আসব। কিন্তু তুমি জানবে কি করে আমি কবে এখানে আসব? সাধু আবার হেসে উঠলেন। যখন মানুষ কোনো একটা বাচ্চাদের মতো কথা বলে বসে, তখন যেমন তাচ্ছিল্যের হাসি হাসে, ঠিক তেমনই। তারপর বলল, এই যে আজ যেমন আমি বুঝতে পেরেছিলাম তুই এখানে আসবি, তেমন তুই এখানে এলেই আমি ঠিক বুঝতে পেরে যাব। এখন চল চল, তোদের বাড়ি পৌঁছে দিই। আমার কাছ থেকে যতীন যেন ঠিক সেই মুহূর্তে ঘুম ভেঙে জেগে উঠল। তারপর আমায় আর সাধু বাবাকে বসে থাকতে দেখে প্রথমে কিছুটা অবাক হয়ে গেলে সাধু বাবা বললেন, ঘুম হলো বেটা? এখন চল, বাড়ি ফিরতে হবে তো। বলতে বলতে সাধু যে উঠে দাঁড়িয়ে ডান হাতে ত্রিশূল আর বাঁ হাতে কমণ্ডলু নিয়ে জঙ্গলের একটা নির্দিষ্ট দিক লক্ষ্য করে এগোতে লাগলেন। আমি আর যতীন তার পিছু পিছু অনুসরণ করলাম। একটু আগে জঙ্গলের যে দিকটা থেকে আমরা এসেছি, সাধু বাবা সেদিকে না গিয়ে সম্পূর্ণ অন্য দিকে আমাদের নিয়ে চললেন। জঙ্গলের মধ্যে ততক্ষণে কেমন যেন অন্ধকার নেমে এসেছে। পায়ের তলায় ডালপালার ঘাসের জমিতে হাঁটা চলার শব্দ, এমন একটা খচখচ আওয়াজ উঠেছে। বহু দূরের কোথাও থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। আকাশের দিকে তাকালে দেখা যায় নীল আকাশে অল্প অল্প করে অন্ধকার জমতে শুরু করেছে। আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এসে পড়ার পর বুঝতে পারলাম এবার আমরা বাড়ি ফেরার রাস্তায় চলেছি। কারণ জঙ্গলে ঢোকার সময় যেখানটা দিয়ে আমরা জঙ্গলে এসেছি, সেই জায়গাটা বেশ খানিকটা দূরে অন্ধকারে অস্পষ্ট বোঝা যাচ্ছে। আরও খানিকটা এগিয়ে সেই জায়গাটায় সাধু বাবা দাঁড়িয়ে আমাদের দিকে পিছন ফিরে বললেন, এখান থেকে তোরা একাই বাড়ি ফিরে যা। আর তারানাথ, আবার যেদিন আসবি। কথাটা বলেই সাধু বাবা একবার যতীনের দিকে তাকালেন। তারপর আর কিছু না বলে একটা হাত তুলে উল্টো দিকে ঘুরে জঙ্গলের দিকে চলতে শুরু করলেন। আমরা দুজন সাধু বাবার দেখানো পথে আরও একটু হেঁটে এসেই বুঝতে পারলাম জঙ্গলের বাইরে এসে পড়েছি। কিন্তু একবার পেছন দিকে তাকিয়ে দেখলাম বহু দূরের ছায়া মুহূর্তের মতো যেন সেই সাধু তখনও সেখানে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি সামনের দিকে মুখ ফিরিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। যতীন হঠাৎ আমায় বলল, তারানাথ, তুই কি ওই সাধু বাবাকে চিনিস? এর আগে কখনো তাকে দেখেছি বলে তো মনে হয় না। লোকটা তোর নাম জানে, অথচ তুই তাকে কখনো দেখিসনি। যতীনের এই কথাতে আমার হঠাৎ মনে হলো, আরে তাই তো, সাধু বাবাকে তো আমি আমার নাম বলিনি, তাহলে সাধু আমার নাম জানলেন কি করে? কথাটা মনে আসতেই আরও একবার পেছনে ঘুরে তাকালাম, কিন্তু ততক্ষণে গাছপালার আড়ালে জঙ্গলে ঢোকার সেই পথটা চাপা পড়ে গেছে। যা ভেবেছিলাম তাই হলো। দুপুরে না ঘুমিয়ে বাইরে বেরিয়ে পড়ার জন্য আর সন্ধে নামার পরেও ঘরে না ফেরার জন্য মা বাবার কাছে বেশ এক প্রস্থ বকুনি খেলাম। আরও কয়েকটা দিন এভাবেই কেটে যেতে সেই সাধুর কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। অথচ আমার অবচেতন মনের কোথায় যেন সেই সাধুর কথাটা লুকিয়েছিল। তাই একদিন দুপুরে
যখন আবার বাড়ি থেকে বেরোনোর সুযোগ পেয়ে গেলাম, তখন সেই জঙ্গলে ঢোকার পথটার কাছে এসে দাঁড়ালাম একা। ঠিক তখনই মনে পড়ে গেল সেই সাধু বাবার বলা কথাগুলো। আমি মনের মধ্যে অসংখ্য কৌতূহল আর প্রশ্ন নিয়ে এক পা করে জঙ্গলে ঢোকার সেই পথে পা বাড়ালাম। এদিন ঠিক কোন পথে সেই ফাঁকা জায়গাটায় গিয়ে পৌঁছেছিলাম সেটা আমার মনে নেই, কারণ আমার যাওয়ার সময় তো সেই পথ নির্দিষ্ট রেখে যাইনি। আমরা হাঁটতে হাঁটতে ভুল করে সেই পথে গিয়ে পড়েছিলাম। আর তাছাড়া সেদিন আমার সাথে জ্যোতির নিজেও ছিল, কিন্তু আজ আমি একা। ঠিক কেন যে সেই পথে চলেছি তা আমি নিজেও জানি না, অথচ জঙ্গলে পা দেওয়ার পর থেকেই মনে হচ্ছিল সেই সাধুর কথা। বারবার মনের মধ্যে একটাই কথা ঘুরে ফিরে আসছিল, সেই সাধুকে তো আমি নিজের নাম বলিনি, তাহলে সেই সাধু আমার নাম জানলো কিভাবে? তার সাথে সাথে আরও বেশি করে মনে হচ্ছিল তার হাতে দেখা সেই ছোট্ট কালো মসৃণ পাথরের মূর্তির কথা। সেই মূর্তিটা যেন আমার চেনা হওয়ার কথা ছিল, অথচ সেটা আমি চিনতে পারিনি। সেদিন সেই সাধুর সাথে স্বাভাবিকভাবে কথা বললেও তারপর থেকে আমার বারবার মনে হচ্ছিল সেই সাধুর বয়স আমার থেকে অনেক বেশি, আর সেই জায়গায় আমার বয়স অনেক কম। অথচ সেই সাধু আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন আমার সাথে তার বহুদিনের চেনা। শেষের দিকটায় তার হতাশ হওয়ার ভাবটার মধ্যে যেন তেমনই একটা কিছুর আভাস ছিল যে আমি তাকে চিনতে পারিনি, কিংবা সেই মূর্তিটা চিনতে পারিনি বলে সে মনে মনে খুব দুঃখ পেয়েছে। এসব কথাবার্তা ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে হেঁটে চলেছি। দুপুরের তপ্ত রোদ জঙ্গলের যেখানে যেখানে প্রবেশ করার পথ পেয়েছে সেখানকার সব কিছু যেন চোখের সামনে তুলে ধরতে চাইছে। তপ্ত রোদের মধ্যেও একটা হালকা গরম বাতাস মাঝে মাঝে এদিক ওদিক বয়ে যাচ্ছে, গাছের পাতা ডাল তাতে নড়ে উঠছে। গরমকালে সাপের ভয় বেশি থাকে, জঙ্গলের মধ্যে লোকজনের আনাগোনা কম হয় বলে সেই সাপের দল মাঝে মধ্যে বাইরে বেরিয়ে পড়ে। সেই কারণে জঙ্গলের মাটির দিকে চোখ রেখে মাঝে মাঝে চলতে হচ্ছে। সেদিন বাইরে বেরিয়ে আসার সময় যে পথ দিয়ে বেরিয়েছিলাম তাও অন্ধকারে ঢাকা ছিল বলে আজ দিনের বেলায় তা চেনা সম্ভব নয়। তবুও যতটা সম্ভব ততটা সেই দিকেই চলতে শুরু করলাম। অথচ বেশ খানিকক্ষণ হেঁটে আসার পরেও যখন সেই জায়গাটা খুঁজে পেলাম না, তখন মনে মনে এমন যেন হতাশ হয়ে পড়লাম। যেন বারবার মনে হতে লাগলো সেই জায়গাটা খুঁজে পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বহুদিন পরে এখানে ওখানে ঘুরে বেরিয়ে তন্ত্র সাধনা আর অনেক কিছু ক্রিয়া রপ্ত করার পরে বুঝতে পেরেছিলাম এই দুনিয়ার বুকে এমন অনেক জায়গা থাকে যে স্থান খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ নয়। শুনতে অদ্ভুত মনে হলেও আসলে সেই স্থান নিজে থেকে যতক্ষণ না চাইবে, অথবা কোনো শক্তি যতক্ষণ না তোমায় সেখানে নিয়ে যাবে, ততক্ষণ তুমি সেখানে পৌঁছতে পারবে না। ছোটবেলায় সমস্ত কথা জানা বা বুঝতে পারা আমার পক্ষে সম্ভব ছিল না। তবুও কেমন যেন আমার মনের মধ্যে একটা স্থির ধারণা হয়ে গিয়েছিল সে জায়গা আমি সহজে খুঁজে পাবো না। বেশ অনেকক্ষণ ধরে চলার পর যখন আমি স্পষ্ট বুঝতে পারলাম সে জায়গা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, বরং এদিক ওদিক ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলার সম্ভাবনা আছে, তখন আমি হাতের একটা লাঠি নিয়ে জঙ্গলের মধ্যে যতবার বাঁক নিয়েছি ততবার সেই বাঁকের গায়ে কোনো একটা চিহ্ন রেখে আসার চেষ্টা করেছি, যাতে ফেরার সময় আমার রাস্তা ভুল না হয়। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে মাঝে মাঝে অকারণেই গা ছমছম করে ওঠে। একটা গোটা ফাঁকা জায়গার মধ্যে দিয়ে চলতে চলতে মনে হয় জঙ্গলের বড় বড় গাছের আড়াল থেকে কেউ যেন আমায় লক্ষ্য করছে,
তারা যেন বহুদিন ধরে এই জঙ্গলে অবস্থান করে আসছে এবং তাদের এই নিজেদের রাজ্যে অন্য কারোর প্রবেশ তারা একেবারেই সহ্য করতে পারছে না। তাদের আকার আয়তন মানুষের চেয়ে অনেক বড়, তাদের গায়ে বড় বড় লোম ভর্তি, বড় দাঁত আর বড় চোখের অধিকারী তারা। তাদের হাতে বড় বড় লম্বা নখ দিয়ে তারা কোনো একটা গাছের গায়ে আঁচড় কেটে দাঁড়িয়ে আমায় লক্ষ্য করছে। যে কোনো মুহূর্তে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে কিংবা আমার সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারে, এই জঙ্গলে তুমি প্রবেশ করেছো কেন? তুমি জানো না এর স্থান মানুষদের জন্য নয়? এই স্থানে একমাত্র আমরা থাকতে পারি, আর কেউ নয়, কেউ নয়। কোনোভাবে যদি তাদের সামনে গিয়ে পড়ি তাহলে তাদের কি বলবো তাও আমি মনে মনে ভেবে রেখেছি। আমি বলবো, এক সাধু আমায় এখানে আসতে বলেছে। তার কাছে একটা ছোট্ট কালো পাথরের মূর্তি আছে। সে মূর্তিটা নাকি আমি বহু যুগ আগে চিনতাম, অথচ এখন ভুলে গেছি। আমি তোমাদের এখানে আসতে চাই না। সেই সাধুর সাথে একবার দেখা করেই আমি চলে যাব। আমায় পথ চিনিয়ে দাও। সেই সাধু কোথায় আছে আমায় তাদের কাছে নিয়ে চলো। আমার কথার উত্তরে তারা লম্বা লম্বা নখ দিয়ে দু একবার তাদের মাথার চুল চুলকে নেবে। তারপর সেই কালো বড় লোমশ অন্য জগতের প্রাণী আমায় নিয়ে যাবে সেই সাধুর কাছে। বলবে, তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমায় নিয়ে যাব সেই সাধুর কাছে। কিন্তু একবারও পেছনের দিকে ফিরে তাকাবে না। ফিরে তাকালেই কিন্তু অনেক কিছু দেখতে পাবে। সাবধান। আমিও তার কথা মতো একবারও পিছনের দিকে না তাকিয়ে তার পিছু পিছু গিয়ে পৌঁছবো সেই সাধুর কাছে। সেই সাধু হয়তো আমায় দেখে হেসে বলবে, আরে তারানাথ, তুমি এসে পড়েছো? আমি মনে মনে ভাবছিলাম তুমি বুঝি আজ এলেই বলে। যাক, তা বউ তোমায় বিরক্ত করেনি তো? এই, এখন তুমি যাও, তোমার কাজ শেষ হয়েছে। আমি তারানাথের সাথে একটু গল্প করব। সাধুর কথা শুনে সেই কালো বড় লোমশ অন্য জগতের প্রাণী আস্তে আস্তে জঙ্গলের মধ্যে কোথাও মিলিয়ে যাবে। আমি সাধুর পাশে বসে তার সাথে গল্প করে তারপর এক সময় বাড়ি ফিরে যাব। এইসব অবাস্তব কথাবার্তা সব চিন্তা করতে করতে বনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, কিন্তু কিছুতেই সেই জায়গা খুঁজে পাচ্ছি না। অথচ আমার মনের ভেতর কেমন যেন মনে হচ্ছে সেই জায়গা আমি না খুঁজে পেলেও সেই জায়গাটা নিশ্চয়ই আমায় খুঁজে নেবে। এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, তবুও আমি এমনটা ভাবছি। কতক্ষণ হেঁটে চলেছিলাম মনে নেই। চারপাশের তপ্ত রৌদ্রের মধ্যে গাছপালাগুলো মাঝে মাঝে সামান্য মাথা দুলিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমার জঙ্গলে প্রবেশ করতে দেখে তারা মাথা নিয়ে আমায় কিছু একটা বলতে চাইছে। আমি এক জায়গায় থমকে দাঁড়িয়ে বাতাসের গায়ে কান পেতে রইলাম। একটা শিরশির শব্দ ছাড়া আর কোনো শব্দ বাতাসের গায়ে নেই। অনেক দূরে কোথাও যেন একটা পাখি ডেকে উঠল। আমি আরেকটু এগিয়ে গেছি। সামনের বড় কয়েকটা গাছের ফাঁক দিয়ে একটা লতা গুল্মওয়ালা জায়গার মধ্যে দিয়ে সামান্য পথ দেখা যাচ্ছে। সেদিকে প্রবেশ করলে আরও ঘন জঙ্গলের মধ্যে আমি ঢুকে পড়ব। কিন্তু সেই জায়গাটা আরেকটু দূরে একটা ফাঁকা মতো জায়গা যেন দেখা যাচ্ছে। আমি সেদিকে তাকিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। তাড়াহুড়ো করে বেরিয়ে আসার জন্য খালি পায়ে চলে এসেছি। জঙ্গলের মাঝে মাঝে কাঁটা ঝোপে আমার পায়ের তলা কেটে যাচ্ছে। মাঝে মাঝে উঁচু জমিতে পা পড়ার জন্য বেশ ব্যথা লাগছে। একবার পা তুলে দেখলাম পায়ের একটা জায়গা থেকে রক্ত ঝরছে। আমি তখন এদিক ওদিক খুঁজে ভালো কিছু ঘাস খুঁজে পেলাম। তারপর সেগুলো ছিঁড়ে নিয়ে মাটিতে বসে পড়লাম।
ঘাসগুলো এক হাতে জড়ো করে কিছুক্ষণ দলা পাকিয়ে সেই ঘাসের গা থেকে রস বেরিয়ে আসতে লাগলো সবুজ রঙের। সেই সবুজ রঙের রস পায়ের কাটা জায়গাটায় দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখলাম। তারপর একটা সরু ধরনের লতা খুঁজে নিয়ে সেটা দিয়ে পায়ের সেই ক্ষত জায়গাটা বেঁধে নিলাম। তারপর আবার আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম পায়ের ব্যথা কমে এসেছে, আর তার সাথে রক্ত পড়াটাও কেমন যেন থেমে গেছে। আমি সেই ঘন জঙ্গলের মধ্যে ঢুকে আরও কিছুক্ষণ হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে রোদের আলো ঢুকতে পারে না। আসলে উঁচু বড় গাছের পাতাগুলো বেশ ওপরে অনেক দূর পর্যন্ত উঠে গিয়ে সূর্যের আলোকে ঢেকে দিয়েছে, তাই নিচের জায়গাটা বেশ ছায়া ঘেরা হয়ে আছে। মাথার ওপরে সেই পাতার আচ্ছাদন রেখে আমি বড় বড় গাছের গুঁড়ি পেরিয়ে সামনের দিকে আরও কিছুটা এগিয়ে যেতেই একটু দূরে একটা ফাঁকা জায়গার মতো আভাস পেলাম। সেটা দেখেই আমার মনে হলো এই সেই জায়গাটা যেখানে আমি সেদিন সেই সাধুর দেখা পেয়েছিলাম। আরও কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালাম, যেন মনে হচ্ছে যত এগিয়ে যাচ্ছি তত সেই জায়গাটা আমার থেকে আরও দূরে সরে যাচ্ছে। ব্যাপারটা শুনতে অদ্ভুত, কিন্তু আমার সাথে এই ব্যাপারটাই ঘটতে লাগলো। এই প্রথম আমার মনের মধ্যে সামান্য ভয় হতে লাগলো। জঙ্গলের ভেতরে এতটা দূর পর্যন্ত চলে এসেছি যে বাড়ি ফেরার পথ খুঁজতে বেশ অসুবিধায় পড়তে হবে, অথচ সেই সাধুর সাথে দেখা হওয়াটা কেন জানি না আমার খুব দরকার, এমন একটা ভাব মনে আছে। সেই সাধুর কথা ভাবতে ভাবতে আবার হাঁটতে শুরু করলাম। এবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমি সেই সাধুর কথা ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছি, আর সেই ফাঁকা মতো জায়গাটা আমার একটু কাছে এসে পড়েছে। এমনভাবে যত দূর এগিয়ে গেলাম ততক্ষণে সেই সাধুর কথা ভাবতে লাগলো। তারপর এক সময় সামনে তাকিয়ে দেখলাম সেদিনের সেই ফাঁকা গোল মতো জায়গাটা আমি এসে পড়েছি। দূর থেকে সেই গাব গাছটা দেখা যাচ্ছে। সে গাছের তলায় আমি আর যতীন সেদিন বসে বিশ্রাম নিচ্ছিলাম। কিন্তু সেই সাধু কোথায়? সে যে বলেছিল আমি যেদিন এখানে আসব সেদিন সে নিশ্চয়ই আমার আসার খবর জানতে পেরে এখানে এসে পৌঁছবে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে সে গাব গাছ তলায় বসলাম। তারপর যে পায়ে কেটে গেছে সে পায়ের সেই ঘাসের বাঁধনটা খুলে ফেলে দেখলাম কাটা জায়গাটা এখন অনেকটা সেরে উঠেছে। কিন্তু গাছের তলায় বসে বসে আমার হঠাৎ মনে হলো একজন অচেনা অজানা সাধুর কথায় বিশ্বাস করে এই জঙ্গলের মধ্যে একা এত দূর চলে আসাটা আমার পক্ষে ঠিক হয়নি। দিনের আলো কিন্তু কখনো ভালোভাবে দেখা যাচ্ছে। আমি চাইলেই সেই মুহূর্তে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করতে পারি, কিন্তু মনের মধ্যে এমন যেন সেই সাধুর সাথে দেখা হওয়ার একটা প্রবল ইচ্ছে জেগে রইল। আমি গাছের তলায় বসে বসে তার অপেক্ষা করতে লাগলাম। বারবার মনে হচ্ছিল যেন এক্ষুনি ডান দিক কিংবা বাঁ দিকের জঙ্গল থেকে সেই সাধু হাসি মুখে বেরিয়ে এসে বলবে, তারানাথ, আসলে বড্ড দেরি হয়ে গেল বুঝলে। এই জঙ্গলের মধ্যে পথ খুঁজে পাওয়া তো আর সহজ কাজ নয়। জঙ্গলের মধ্যে বসে থাকলে সময়ের অনুমান করা কঠিন হয়ে পড়ে। তবু আমি বুঝতে পারলাম আমি এখানে বসে থাকার পর বেশ কিছুক্ষণ কেটে গেছে। সেই সাধুর অপেক্ষা না করে উঠে বাড়ির দিকে হাঁটা শুরু করব কিনা ভাবছি, এমন সময় ডান দিকে জঙ্গলের দিক থেকে একটা খসখস শব্দ শুনতে পেলাম, যেন সেদিক থেকে কেউ একজন জঙ্গল ভেঙে আমার দিকে এগিয়ে আসছে। আমার মনে হলো সেই সাধুই আমার দিকে এগিয়ে আসছে, তাই আমি উৎসাহী হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। একটু পরেই সেই জঙ্গলের ভেতর থেকে
একজন সাধু আমার দিকে এগিয়ে এলো সত্যি, তবে এ সাধু সেই আগের দেখা সাধু নয়। এ সাধুর লম্বা দাড়ি আর লম্বা চুল সামান্য কালো। তার উপর এই সাধুর হাতে ত্রিশূল কিংবা কমণ্ডলুও নেই। তার বদলে এই সাধুর কাঁধের উপর ঝোলানো একটা চটের ব্যাগ, একটা লাল কৌপিন তার সারা শরীরে জড়িয়ে আছে। তাছাড়া তার নিম্নাঙ্গে পড়ে না একটা লাল রঙের কৌপিন। সেই সাধু প্রথমটায় আমায় দেখতে পায়নি। সেই ফাঁকা জায়গাটায় ঢুকে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করেই আমায় দেখে ফেলল। তারপর একটু কৌতূহলী চোখে আমায় দেখতে দেখতে আমার দিকে এগিয়ে এসে এমন একটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, এই জঙ্গলের মধ্যে তুমি এখানে একা বসে আছো কেন? আমি কিছু না লুকিয়ে রেখেই স্পষ্টভাবে তাকে সেদিনের সেই সাধুর কথা খুলে বললাম। তারপর বললাম, সেই সাধু আমার নাম কিভাবে জানলো সেটাই আমি জানি না সাধু বাবা। তাই তার জন্য আজ অপেক্ষা করছি। সে এলে আমি তাকে প্রশ্ন করব, সে আমার নাম কিভাবে জানলো। সাধু আমার বেশ খানিকটা কাছে এসে দাঁড়ালো। তারপর এক সময় গাব গাছের তলায় আমার একপাশে বসে পড়ল। আমি স্পষ্টতই বুঝতে পারলাম এই সাধু বেশ ক্লান্ত হয়ে পড়েছে, কারণ গাব গাছে হেলান দিয়ে সেই সাধু কিছুক্ষণ চোখ বুজে রইলেন। তারপর আমায় বললেন, এই গ্রামের নাম কি বলো তো? আমি গ্রামের নাম বলতেই সেই সাধু কেমন অদ্ভুতভাবে চমকে উঠলেন। তার বন্ধ চোখ দুটো খুলে গেল। গাছের হেলান ছেড়ে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি বললে? কি বললেই গ্রামের নাম? আমি তার এরকম অবাক হয়ে যাওয়াতে প্রথমে কিছুটা থমকে গেলাম। তারপর আবার সেই গ্রামের নাম বলতেই সোজা হয়ে আমার দিকে তিনি ঘুরে তাকালেন। তারপর বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার নাম কি? আমি আমার নাম বলতেই সাধুর চমক যেন আরও বেড়ে গেল। কেমন যেন কাঁপা কাঁপা গলায় সেই সাধু আমায় প্রশ্ন করলেন, তোমার বাবার নাম কি আদিনাথ চক্রবর্তী? এবার আমার অবাক হওয়ার পালা। এসব আমার সঙ্গে কি ঘটে চলেছে? সেই সাধু সেদিন আমার সাথে এমনভাবে কথা বললে যেন আমি তার বহুদিনের চেনা। তারপর তাকে আমার নাম না বলার আগেই তিনি আমার নাম জেনে গেলেন। আর আজ এই সাধু আমার বাবার নাম পর্যন্ত জানেন। আমি বেশ কিছুক্ষণ সাধুর দিকে তাকিয়ে রইলাম। তার দুটো উজ্জ্বল চোখ কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন এমন কিছু দেখেছে যেটা দেখার কথা নয়। তারপর আমার দিক থেকে চোখ ফিরিয়ে চারিদিকের জঙ্গলে ভালো করে তাকাতে লাগলেন। এক সময় বললেন, একটা কথা বলো তো আমায়, তুমি যে এই জঙ্গলে এলে, তুমি একাই এলে না কেউ তোমায় নিয়ে এলো? আগেই বলেছি আমার বয়স তখন কম। সে বয়সে মানুষ মিথ্যে কথা বলতে পারে না। যদিও জীবনে আমি মিথ্যে খুবই কম বলেছি। যখন মনে হয়েছে মিথ্যে কথা বললে কোনো ভালো একটা কাজ হবে কিংবা কারোর কোনো উপকার করা যাবে, তখনই আমি মিথ্যে বলেছি। সেই কম বয়সে এ কথা আমার বোঝার মতো ক্ষমতা ছিল না। তাই আমি তাকে বলেই দিলাম যে এই জঙ্গলে আমি কেমনভাবে এসে পড়েছি তা আমি জানি না। বিশেষ করে এই জায়গাটা আমি অনেক চেষ্টা করেও খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু যখন সেই সাধুর কথা ভাবতে ভাবতে আমি এগিয়ে এলাম, তখন যেন হঠাৎ করে এই জায়গাটা আমি খুঁজে পেলাম। আমার কথা শুনে সেই সাধু আবার যেন চিন্তিত হয়ে পড়লেন। তারপর আমায় বললেন, তুমি আমায় এই জঙ্গলের বাইরে তোমাদের গ্রামে নিয়ে যেতে পারবে? ফেরার পথ যে আমার ঠিকভাবে মনে নেই সাধু বাবা, না হলে আমি আপনাকে নিয়ে যেতাম। তবে আমি একবার চেষ্টা করতে পারি। চলো তো, আমায় একবার তোমাদের গ্রামে নিয়ে চলো। আমরা দুজন উঠে দাঁড়ালাম। তারপর যেদিক থেকে জঙ্গলে প্রবেশ করেছি সেদিকে হাঁটতে শুরু করলাম বেশ কিছুক্ষণ।
হেঁটে চলেছি, কিন্তু যে সমস্ত চিহ্ন আমি জঙ্গলের মাঝে রেখে এসেছিলাম তার একটাও খুঁজে পেলাম না। সাধু বারবার আমায় প্রশ্ন করতে লাগলে আমরা কোন দিকে যাব, কিন্তু আমি তাকে স্পষ্ট করে কিছুই বলতে পারলাম না, কারণ আমি নিজেও তো জানি না আমরা কোন দিকে যাব। জঙ্গলের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর হঠাৎ করে এসেই সাধু কেমন একটা অদ্ভুত গলায় বলে উঠলেন, তারানাথ, তুমি আমি একসাথে থাকলেই জঙ্গল থেকে কখনোই তোমাদের গ্রামে পৌঁছতে পারবো না। জানি না কিভাবে এই অসম্ভব কার্য সম্ভব হলো, তবে আমার মনে হয় সেই সাধু আর কেউ নয়, তিনি এমন কেউ যেই সমস্ত ব্যাপারটা আগে থেকেই জানতেন। তাই তোমায় এই জঙ্গলে আরও একবার আসতে বলেছিলেন, আর তুমিও ঠিক বেছে বেছে সেই দিনই এই জঙ্গলে ঢুকলে যেদিন আমি। সাধু কি যেন বলতে গিয়ে থমকে গেলেন, তারপর আমার দিকে তাকিয়ে এমন একটা অদ্ভুত চোখে বললেন, তারানাথ, শৈশব আর কিছুদিন উপভোগ করে নাও, তোমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। আমার স্পষ্ট মনে আসে আমি সেই সাধুর চোখের কোণে জল দেখেছিলাম। সাধুকে দেখে বারবার কেন জানি আমার মনে হচ্ছিল সাধু আমার খুব কাছের, খুব চেনা কেউ, অথচ তাকে আমি এর আগে কোনোদিন দেখিনি। সাধু আমায় সেখানে রেখে জঙ্গলের মধ্যে যেদিক থেকে এসেছিলেন সেই দিকে চলে গেলেন। আমি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এখন আমার কি করা উচিত। সেই সাধুর সাথে আমার তো দেখা হলো না, তাহলে তার সাথে দেখা না করেই আমার এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এই যে সাধুর সাথে আমার দেখা হলো, এই সাধুর অদ্ভুত আচরণের কোনো অর্থ আমি বুঝতে পারলাম না। একজন অচেনা অজানা সাধুর আমার সাথে দেখা হওয়ার পর থেকেই এমন একটা অদ্ভুত আচরণ, আর আমায় বিদায় জানানোর সময় তার চোখের কোণে জল আমায় কেমন যেন ব্যতিব্যস্ত করে তুলল। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, সেই সাধু যেদিক থেকে চলে গিয়েছিল আমি সেদিকে দৌড়াতে শুরু করলাম। সেই সাধুকে আমার একবার দরকার। সেই সাধুর হঠাৎ এমন আশ্চর্য আচরণের কারণ কি, আর তাকে আমার এত চেনা চেনা বলে মনে হচ্ছিল কেন? সেই চোখের দৃষ্টি, সেই মুখ, আর সেই অদ্ভুত সাধু যেন আমায় দেখে কোনোভাবে চমকে উঠেছিলেন। কিন্তু কেন? আমার মাথার মধ্যে সমস্ত কিছু তালগোল পাকিয়ে যেতে লাগলো। আমি দৌড়াতে দৌড়াতে সেই সাধুর দিকে যেতে যেতেই হঠাৎ করে বুঝতে পারলাম আমি এসে পড়েছি সেই ফাঁকা জায়গাটায়, আর সেই গাব গাছতলায় বসে আছে সেই আগের দিনের দেখতে পাওয়া সাধু। তার হাতে ত্রিশূল এখন মাটিতে একপাশে গাঁথা, সেই ত্রিশূল আর সাথে ঝোলানো রয়েছে তার কমণ্ডলু। আমি তাকে দেখতে পেয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। তিনি আমায় দেখতে পেয়ে হাসি মুখে বললেন, এসেছো তারানাথ, তার সাথে দেখা হয়েছে? আমি সাধুর সামনের ফাঁকা জায়গাটায় বসে পড়লাম। তারপর অবাক হয়ে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কার সাথে দেখা হবে সাধু বাবা? সে কি, এই যে একটু আগে যার সাথে দেখা হলো তাকে চিনতে পারলে না বুঝি? সাধু বাবার গলায় একটা আদর আর স্নেহ মেশানো সুর। সাধু এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এখন বুঝতে পারবে না তারানাথ, এখনো সে সময় হয়নি। আজ থেকে অনেক বছর পরে তুমি আজকের এই এখন তোমার মনে আর মস্তিষ্কে যে সমস্ত প্রশ্ন আর কৌতূহল জমা হয়েছে তার সব উত্তর পেয়ে যাবে। সাধু এমনভাবে আমার মাথায় হাত বোলাতে বোলাতে কথাগুলো বললেন, আমি তার কথার উত্তরে আর কিছুই বলতে পারলাম না। এরপরেও সাধু বলে চললেন, তারানাথ, এই যে এই দুনিয়াটা তুমি এখন দেখছো, এই দুনিয়াটা কিন্তু আসলে
এমন নয়। এই সব কিছুর সহজ সাধারণ স্বাভাবিকের মাঝে কিন্তু অনেক জটিল কিছু লুকিয়ে আছে। সত্যি বলতে, সেই সব কিছুর সন্ধান তুমি কোনো দিনও পাবে না। তবে জীবনে এমন অনেক কিছু জানতে পারবে যেগুলো সবাই পারে না। তোমার জন্মের সময় থেকে এই সমস্ত কিছু নির্ধারিতই হয়ে গেছে। তুমি হয়তো জানো, তোমার জন্মের সময় আকাশের গায়ে একটা নীল আলো দেখা গিয়েছিল। সেই নীল আলোটা যে আসলে কি, সেটা আমি তোমায় বলতে পারবো না। তবে এটা বলতে পারবো, তোমাদের বংশে এক পুরুষ বাদ দিয়ে প্রতি পুরুষের মধ্যে সাধক হবার একটা প্রবণতা রয়েছে। তবে তুমি তাদের থেকে অনেক উচ্চ স্তরের কেউ হবে। তোমার হয়তো উচ্চ স্তরের সাধনা কিংবা উচ্চ স্তরের বিদ্যারপ্ত হবে না, কিন্তু তাছাড়াও তুমি যা পাবে তা সবাই পায় না তারানাথ। তবে মনে রাখবে, কখনো কারোর অনিষ্ট করার চেষ্টা করবে না। আর তার চেয়েও বেশি, কখনো কারোর অনিষ্ট করার কথা ভাববেও না। এই জগতের বাইরে আরো একটা জগৎ আছে তারানাথ, আর সেই জগতে এমন কিছু আছে যার ধারণা তুমি করতে পারবে না। তুমি হয়তো এখন এই সমস্ত কথা কিছুই বুঝতে পারবে না, তবে যে সঠিক সময় হলে সব তুমি নিজে নিজেই উপলব্ধি করতে পারবে তা আমি জানি। আজকের পর তোমার সাথে আমার আর দেখা হবে না। তবে দেখা যে হবে না এ কথাটা বলা ভুল। দেখা হবে, তবে সরাসরি আমার দেখা তুমি কখনোই পাবে না। দেখা হবে, তবে সরাসরি আমার দেখা তুমি কখনোই পাবে না। যদিও পাও, তা অন্য কোনোভাবে। সেই সাধু এভাবে অনেক কিছুই বলে চললেন, কিন্তু আমি তার কথার কোনো অর্থই বুঝতে পারলাম না। তারপর এক সময় সেই সাধু নিজে আমায় জঙ্গলের সেই জায়গাটা এনে ছেড়ে দিলেন, যেখান থেকে আমি আগের দিন বাড়ি ফিরেছিলাম। জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় একবার পেছন দিকে তাকিয়ে দেখতে পেলাম সেই সাধু তখনও সেখানে দাঁড়িয়ে। আজ দিনের আলো থাকার জন্য আমি তাকে স্পষ্ট দেখতে পেলাম। তার এক হাতে ত্রিশূল আর অন্য হাতে কমণ্ডলু নিয়ে হাসি হাসি মুখে সে আমার দিকেই তাকিয়ে আছে। এই ঘটনার পরে গোটা ব্যাপারটা আমি ভুলে গিয়েছিলাম অনেক বছর পরে। যখন আমি সাধনার পথে অনেক দূর পর্যন্ত এগিয়েছি, তখন একদিন গ্রামের পথে চলতে চলতে পথশ্রান্ত হয়ে গ্রামের পথের পাশের একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। সেই জঙ্গলটা আমার প্রথম থেকেই কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল। সে জঙ্গলটা যেন আমার অনেক দিন আগের চেনা। সেখানে হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছতেই আমি একটা গাব গাছের তলায় একটা বাচ্চা ছেলেকে বসে থাকতে দেখলাম। এরকম একটা জঙ্গলের মধ্যে একটা বাচ্চা ছেলে একা বসে থাকায় আমি কৌতূহলী হয়ে তার দিকে এগিয়ে গেলাম। সে কিন্তু শান্ত চোখে আমায় দেখতে লাগলো। আমি গাব গাছের তলায় তার পাশে বসে হেলান দিয়ে তাকে প্রশ্ন করলাম, এখানে এভাবে একা বসে আছো কেন তুমি? সে কথার উত্তরে সেই ছেলেটা সে সেখানে বসে থাকার কারণ হিসেবে জানালো এক সাধুর সাথে সে দেখা করতে এসেছে। কথা শুনতে শুনতে আমি গাব গাছে হেলান দিয়ে দু চোখ বুজে ফেললাম, কারণ ক্লান্তি আর খিদেতে আমি অবসন্ন হয়ে পড়েছিলাম। সামান্য কিছু সময় পরে আমি সেই ছেলেকে প্রশ্ন করলাম, এই গ্রামের নাম কি বলো তো? ছেলেটি আমার কথার উত্তরে যে গ্রামের নাম বলল, সে গ্রাম আমার বহুদিনের সেনা। সে গ্রামে আমার ছেলেবেলা কেটেছে। সেই গ্রামে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর তার উত্তর শুনে আমার মনের মধ্যে বহু বছর আগে আমার সাথে ঘটা একটা ঘটনা মনে পড়ল।
আমি চমকে উঠে তার দিকে তাকিয়ে বললাম, তোমার বাবার নাম কি? আদিনাথ চক্রবর্তী। ছেলেটি অবাক হয়ে আমার দিকে তাকালো, যেন সে ভাবছিল আমি তার বাবার নাম কি করে জানলাম। আমার বুকের ভেতরটা এমন যেন হিম হয়ে উঠল। চারপাশের এই তপ্ত রোদের মধ্যেও শীতল বাতাস যেন আমার গোটা শরীর আচ্ছন্ন করে ফেলল। আমি অনেক চেষ্টা করেও তাকে তার নামটা জিজ্ঞাসা করতে পারলাম না, কারণ আমি জানি তাকে আমি তার নাম জিজ্ঞাসা করলেই সে উত্তর দেবে, তার নাম তারানাথ চক্রবর্তী।